মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ অবস্থা জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি আহতদের বিষয়ে আজ নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কি জানাবেন? সঙ্গীতা, এখন পর্যন্ত কোনো নতুন খবর নেই। কারণ হচ্ছে এই জন্যই বলা, এখন পর্যন্ত 43 জন ভর্তি আছেন, তার মধ্যে 3 জন হচ্ছে সংকটাপন্ন এবং কি ভেন্টিলেশনে আছেন একজন, আর আইসিবিতে বা নিবিড় পর্যবেক্ষণে আছেন 8 জন। এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি তার মধ্যে আমরা জেনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে 18 জনের মৃত্যু হয়েছে, সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই এখন পর্যন্ত যে আহত বা যে মৃতদেহ বা মৃত্যুর ঘটনা ঘটেছে সেই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারবো না। কারণ হচ্ছে আপনি জানেন যে দুপুরের পর এইখানকার যে ভারপ্রাপ্ত পরিচালক রয়েছেন নাসিরউদ্দিন, তিনি আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে জানাবেন যে আহতরা আসলে কি অবস্থায় আছেন। তবে একটু তথ্য দিয়ে রাখি যে দেশের বাইরে থেকে যে সমস্ত চিকিৎসকরা রয়েছিল, বিশেষ করে চীন এবং কি ভারত এবং সিঙ্গাপুর, ভারতের চিকিৎসকরা আমরা জানতে পেরেছিলাম যে দুদিন আগে তারা চলে গেছেন এবং দুদিন আগে সিঙ্গাপুরে যে চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু চলে গিয়েছেন। সেই বিষয়টা কিন্তু আমরা নিশ্চিত করেছেন যিনি ভারপ্রাপ্ত পরিচালক রয়েছেন। এবং কি তিনি আরো বলেছিলেন যে আরো 3 জনের যেহেতু 33 জন ভর্তি রয়েছে, তার মধ্যে 3 জন কিন্তু আইসিইউতে রয়েছে বা সংকটাপন্ন, এবং কি সেখান থেকে আহত এখন যারা রয়েছেন বা যারা কেবিনে রয়েছেন 19 জনের মতো, তাদের মধ্যে 3 জন মোটামুটি বলা যায় যে বাসা যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। তাদেরকে আসলে ছাড়পত্র কবে দেবে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা হবে, হয়তোবা সেই বিষয়গুলো আমরা জানতে পারবো দুপুরের পর। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আহতদের স্বজনরা যারা আছেন, আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি এই হাসপাতালের আশেপাশে, বার্ন ইনস্টিটিউটের আশেপাশে এখন পর্যন্ত কিন্তু দেখতে পাইনি। তবে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি। আরিফ, ধন্যবাদ আপনাকে। ওষুধ সংকটে রেডিও আয়োডিন থেরাপি নিতে পারছেন না থাইরয়েড ক্যান্সারে আক্রান্তরা। শতাধিক রোগী রয়েছেন জীবন মরণ সংকটে। চিকিৎসকেরা জানান, থাইরয়েড অপারেশনের পর এ থেরাপি নিতে দেরি হলে রোগীর শরীরে নানা জটিলতা দেখা দিতে থাকে। পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র থেকে এ থেরাপি দেওয়া হলেও ওষুধ আমদানির জটিলতায় এ সংকট তৈরি হয়েছে। নুসরাত আলমের অস্ত্রোপচার করে থাইরয়েড গ্রন্থি অপসারণ করা হয় মে মাসে। অস্ত্রোপচারের পর রেডিও আয়োডিন থেরাপি নেবার জন্য তিনি ঘুরছেন বিভিন্ন হাসপাতালে। থেরাপির অভাবে নানা জটিলতাও শুরু হয়েছে শরীরে। আমার যে ক্যান্সার পরবর্তী যে থেরাপিটা দরকার সেটাই আমি পাচ্ছি না। আমার থাইরয়েড লেভেল বাড়তে 135-এ চলে এসেছে, যেটার কারণে আমি অনেক ফিজিক্যাল প্রবলেম ফেস করছি। এপ্রিলে অপারেশন হয় আমিনুর রহমানের। তিনিও রেডিওথেরাপির জন্য যাচ্ছেন বিভিন্ন হাসপাতালে। আমি অপারেশন করছি এপ্রিল মাসের 19 তারিখে। এখন তো আমি ওষুধ পাই নাই, এই থেরাপি ওষুধটা এখন বলতেছে আসবে করে, এখন তো আসে নাই। আমার তো এত টাকার সমস্যা, বিদেশে আমার তো করা সম্ভব না। ঘাড় বা গলার সামনে নিচের দিকে প্রজাপতি আকৃতির গ্ল্যান্ড বা গ্রন্থির নামই থাইরয়েড। চিকিৎসকরা জানান, হাইপোথাইরয়েডিজম হরমোনের আধিক্য বা ঘাটতিজনিত নানা কারণে তা ক্যান্সারে রূপ নিতে পারে, আর এই ক্যান্সারের ক্ষেত্রে অপারেশনের বিকল্প নেই। দেশে একমাত্র পরমাণু শক্তি কমিশনের চিকিৎসা কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাস থেকে অস্ত্রোপচারের পর রোগীদের রেডিও আয়োডিন থেরাপি স্বল্পমূল্যে দেওয়া হয়ে থাকে। এই থেরাপিতে মূলত আয়োডিন 131 নামক তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এটি ক্যাপসুল বা তরল আকারে রোগীকে দেওয়া হয়। অপারেশন পরবর্তী কিছু রোগ যেটা ছড়িয়ে গেছে ওটা আমরা সাধারণত খালি চোখে দেখি না, ওটা মাইক্রোস্কোপে দেখা যায়। এই জন্য ওই মাইক্রোস্কোপিক অসুখগুলো মারার জন্য রেডিও আয়োডিন অ্যাবলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যত ভালো অপারেশনে করি না কেন, এই রেডিও আয়োডিন অ্যাবলেশন না পেলে কিন্তু এই রোগীদের রেজাল্টটা খুব পূর্ণাঙ্গ আমি পাবো না। এটা আমাদের দেশে কোনো প্রাইভেট লেভেলের নাই। এখন রোগীরা যদি পরমাণু চিকিৎসা কেন্দ্রে গিয়ে যদি না পেত, তাহলে অনেক রোগী তার অ্যাবিলিটি অনুযায়ী কিন্তু প্রাইভেটে গিয়েও কিন্তু এই চিকিৎসাটা নিতে পারত। ওষুধ সংকট নিয়ে পরমাণু শক্তি কমিশনের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও জানা গেছে ওষুধ আমদানির টেন্ডার দেবার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশনে অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে তলব করা হয়েছে সাবেক ও বর্তমান
18 কর্মকর্তা কর্মচারীকে। চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় সাদিক আব্দুল্লাহ, খোকন সেরনিয়াবাদ ও আবুল হাসানাত আব্দুল্লাহর তথ্য। তবে তদন্তের মধ্যেই অভিযুক্ত অনেকে করে যাচ্ছেন গুরুত্বপূর্ণ সব কাজ। 2018 থেকে 2023 সালের 10 নভেম্বর পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এরপর দায়িত্বে ছিলেন তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ। এই দুই মেয়রের সময় সিটি কর্পোরেশনের দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, আর তাদের সহযোগিতা করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। এসব অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। বিভিন্ন খাতে প্রায় 50 লাখ টাকা ব্যয়ের তথ্য চাওয়া হয়েছে। একই সাথে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, HM কামাল, স্থপতি সাইদুর রহমান, বাজার কর্মকর্তা নুরুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ সাবেক ও বর্তমান 18 কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব চেয়েছে দুদক। তবে যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তারা বলছেন হয়রানির জন্য এসব করা হচ্ছে। প্ল্যান শেখার কারোর সাথে এটার সাথে কানেক্টেড নেই টেন্ডার বা এগুলোর জন্য, বাট তারপরেও আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য আসলে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন বেআইনি কাজ করার জন্য আমাদের নির্দেশনা দেয় আমাকে, কিন্তু আমি সেই নির্দেশনা পালন করিনি। তার প্রেক্ষিতে ব্যক্তিগত আক্রোশে সে আমাকে চাকরিচ্যুত করেন। বিব্রত করা অথবা তার কাজের গতিটাকে থামিয়ে দেওয়ার জন্য কেউ না কেউ প্রেয়ার করেছে, এবং আমার মনে হয় একটি উড়ো চিঠির ভিত্তিতে দুদক এই ধরনের একটি কাজ করেছে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে পর্যায়ক্রমে দুদকের নোটিশে জবাব দেওয়া হচ্ছে। বর্তমানে যে আছে এগুলো নিয়ে কাজ করতেছে। আগের সময় হলো কি হয়েছে, ওটা হয়তো রেজিস্টার চেক করতে হবে, চেক করলে হয়তো তখন পাওয়া যেতে পারে। যে বিভিন্ন তথ্যগুলো চাইছে আমরা নিয়মিত সংগ্রহ করছি, যেটা পাচ্ছি সাথে সাথে আমরা দুদকে দিয়ে দিই। তবে তদন্ত চলাকালেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবিরকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। একই সাথে পদোন্নতি দেওয়া হয়েছে 14টি পদে। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যবসায়ীদের দুর্ভোগ কমাতে আমদানি রপ্তানি ও শুল্কের হিসাব রাখার বিকল্প সফটওয়্যার চালুর উদ্যোগ নিয়েছে এনবিআর। ধীরগতি সহ নানা অভিযোগে আগের সফটওয়্যারের প্রতি ব্যবসায়ীদের আস্থা কমে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে 2 বছর। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস হাউস। দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই স্টেশনটি দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। চট্টগ্রাম কাস্টমসে প্রতিদিন প্রায় 7,500 ও ঢাকা কাস্টমসে 4,500 আমদানি রপ্তানি বিল জমা হয়। 2013 সাল থেকে কাস্টমসে এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার চালুর পর আমদানি রপ্তানি কার্যক্রমের প্রায় সবকিছুই অনলাইনে সম্পন্ন হয়, কিন্তু প্রায় সার্ভারের গতি কমে বিকল হয়ে পড়ে এসআইকুডা, বিঘ্নিত হয় শুল্ক কার্যক্রম। এসআইকুডা দেখা যায় যে প্রায় আমাদের নষ্ট হয়ে যায়, প্রায় আমাদের সমস্যা হয়ে যায়। প্রত্যেকটার একটা বিকল্প দরকার। চট্টগ্রাম বন্দর কাস্টম রিলেটেড যেখানে আছে এখানে ইন্টারনেটের বিকল্প রাখতে হবে। সারা বাংলাদেশে ইন্টারনেট না থাকলে এখানে থাকতে হবে। কেন থাকতে হবে? যেহেতু আজকে মডার্ন যুগ, সব অনলাইনে। ডেলিভারি পিছিয়ে যাচ্ছি, আমরা ডকুমেন্টেশন কমপ্লিট করা যাচ্ছে না, আমাদের ড্যামারিজ উঠছে, সময় মতো আমরা ডকুমেন্ট করতে না পারলে সেটা সব দিক দিয়েই পিছিয়ে যাচ্ছে। শিপিংয়ে আমাদের ড্যামারিজ উঠছে, চিটং পোর্টে আমাদের ড্যামারিজ উঠছে, অনেক সময় দেখা যায় 2 দিনে আমাদের সার্ভার থাকে না। এমন পরিস্থিতিতে আধুনিক সফটওয়্যার আনার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। আমরা মডার্ন টেকনোলজি নিয়ে যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা অল্প অল্প জায়গায় চালু করব। যখন দেখব যেটা খুব ভালো সার্ভিস দেয়, তারপর আমরা ধীরে ধীরে এসআইকুডা থেকে সরে আসবো। এটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। প্রতি কর্মদিবসে গড়ে 200 কোটি টাকা রাজস্ব আদায় করে চট্টগ্রাম কাস্টমস। নানা প্রতিকূলতার মধ্যেও গেল 2024-25 অর্থ বছরে 75,432 কোটি টাকা রাজস্ব আদায় করেছে প্রতিষ্ঠানটি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রাজশাহীতে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের 123 কথিত চাঁদাবাজের তালিকা এখন হাতে হাতে। চলছে নানা বিশ্লেষণ, তবে এই তালিকা কে করেছে সেই তথ্য নেই কারো কাছে। কেউ কেউ একে পুলিশের তালিকা বললেও তারা বলছে জানে না কিছুই। সম্প্রতি রাজশাহীতে প্রকাশ পাওয়া কথিত চাঁদাবাজের তালিকায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া 40 জনের পরিচয় দেয়া আছে। রয়েছে আওয়ামী লীগের সক্রিয় ও নিষ্ক্রিয় মিলিয়ে 29 জন এবং জামাতের 7 জনের নামও। সুবিধাবাদী 4 জন এবং রাজনীতি করেন না এমন 37 জনের নাম রয়েছে তালিকায়।
তাদের বিরুদ্ধে কোচিং সেন্টার, ফুটপাত ও নির্মাণ কাজ সহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ দেখানো হয়েছে। তবে তালিকার অনেকেই চ্যালেঞ্জ ছুড়ে বলছেন এটি সঠিক নয়। 23 জনের আমরা তালিকা দেখতে পেয়েছি। সেই তালিকা কে করেছে, কারা করেছে, কোন গোয়েন্দা সংস্থা করেছে এটা আমরা দেখতে পাইনি। ওইখানে স্বাক্ষরও নাই, কিছু উল্লেখ নাই। এটা আমরা মনে করছি যে এটা বিএনপির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমি জানি না এটা কেন দিয়েছে। আমার মনে হয় এটা রাজনৈতিক কৌশলে মনে হয় দিতে পারে। অন্য সংগঠন থেকে রাস্তা পারে, আমাদের যেহেতু বিএনপি একটা সুনাম আছে, এই সুনামকে নষ্ট করার জন্য যেন অন্য কোনো সংগঠন যার মধ্যে জড়িত, এই জন্য আমাদের নাম দিতে পারছে। বিএনপি বলছে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই দলে। প্রশ্ন রয়েছে তালিকার সত্যতা নিয়েও। আমি চিনি না, কিছু কিছু নাম আমি দেখছি যে তারা সেই সময় কেউ ছিলই না রাশেতে বা ছিল না কেউ কেউ, অথচ তাদের নামে আছে। এটা ব্যক্তিগত সত্যতা করেও অনেক সময় দেয়। তারপরও দলের হাইকমান্ড এটা ইনকোয়ারি করে যদি সত্যি কারো সংস্পর্শ পায় অবশ্যই ব্যবস্থা নেবে। নগর পুলিশ বলছে অভিযোগ পেলেই চাঁদাবাজদের আটক করা হচ্ছে, তবে এই তালিকা তাদের নয়। না, চাঁদাবাজির তালিকা এটা তো একটা পত্রিকায় একটা স্ক্রিনশট দেখছি আমরা। তো এটা আসলে তো এটা কার তালিকা কে তৈরি করছে, এটা তো আনসাইন একটা কাগজ, সেটা তো আমরা বলতে পারবো না। আর পুলিশের কাজ হলো চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিই। অন্যান্য রাজনৈতিক দলগুলোরও দাবি তালিকাটি চক্রান্তের অংশ। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। অনিশ্চয়তায় পড়েছে চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প। 1 বছর মেয়াদী প্রকল্পের সময় 2 বছরে গড়ালেও এখনও বাকি অর্ধেক কাজ। কয়েক দফায় ব্যয় বাড়িয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও অনুমোদন মেলেনি। এসব জটিলতায় আরও ঝিমিয়ে পড়েছে ধীরে চলা প্রকল্পটি। রাস্তাঘাট খুঁড়ে রাখায় বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ। 2023 সালের অগাস্টে 71 কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হয়। প্রথমে কাজের মেয়াদ ছিল 1 বছর, পরে আরও 1 বছর বাড়ানো হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। কাজ শেষ না হওয়ায় আবারও 1 বছর সময় বাড়ানোর অনুমতি চাওয়া হয়েছে। সেই সাথে ভূমি অধিগ্রহণ, পৌরসভার খরচ সহ আরও 13 কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু অনুমোদন না পাওয়ায় প্রকল্প নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এত ভেঙে ছিঁড়ে গিয়েছে, আমরা মাইক্রো নিয়ে গেলেও কাদা হচ্ছে, অটো ভেঙে পড়ে থাকছে, 10 চাকার টায়ার বাস্ট হচ্ছে। ব্যবসা তো নেই, জনগণের চলাফেরা আসা যাওয়া এত অসুবিধা। প্রকল্প এলাকা জুড়ে রাস্তাঘাট খোঁড়াখুড়ি করা ও খানাখন্দে ভরা, এতে বর্ষায় মানুষের ভোগান্তি বেড়েছে দ্বিগুণ। এইটা এখন প্রাণের দাবি আর নেই, এটা এখন মানে ভোগান্তির দাবি হয়ে গিয়েছে, মানে ভোগান্তিটাই আমাদের বেশি হচ্ছে। দীর্ঘমেয়াদী কাজ পড়ে আছে, এ কষ্ট তো করছি, কোনো মানে জোর নেই কাজে। 15-20 মিনিট পর পর খালি ট্রেন, আর কোনো সময় আমরা মানে এইসব ফাঁকা পাইনি। প্রকল্প ব্যয় ও সময় না বাড়ালে এখানেই থমকে যেতে পারে পুরো নির্মাণ কাজ। দ্রুত কাজ শেষ করতে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ। ল্যান্ড অ্যাকুইজিশনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা চলমান আছে, এবং ল্যান্ড অ্যাকুইজিশনের টাকা, বিদ্যুতের টাকা, রেলওয়ের টাকা অলরেডি কিছু টাকা বাড়ার ফলে এটা রিভাইজের জন্য মন্ত্রণালয়ে ডিপিপিটা আছে, রিভাইজ ডিপিপি মন্ত্রণালয়ে আছে। তো মন্ত্রণালয় থেকে এটা পাস হলে যথাশীঘ্রই মানে কাজটা দ্রুত শেষ করে ফেলা হবে। এ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 57%। স্থানীয়দের প্রত্যাশা, সব জটিলতা কাটিয়ে শিগগিরই শেষ হবে ওভারপাসটির নির্মাণ কাজ। ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার ভূমিকম্পের পর আঘাত হেনেছে সুনামি। সুনামির ব্যাপ্তি ছড়িয়েছে জাপান উপকূল পর্যন্ত। স্থানীয় সময় বুধবার ভোরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলস্ক কামচাটস্কি শহর থেকে 125 কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে 90.3 কিলোমিটার গভীরে ছিল আঘাত হানার স্থল। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও পোস্টে জানিয়েছেন, ভূমিকম্পটি ভয়াবহ ও কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও একটি কিন্ডারগার্টেন সহ বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো শহরে 30 সেন্টিমিটার উচ্চতার প্রথম ঢেউ আঘাত হেনেছে। গাজায় বর্বরতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়ছে ইউরোপের।
ফ্রান্সের পর এবার যুক্তরাজ্যের হুঁশিয়ারি, গাজার ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে তেল আবিব গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তারা। যুদ্ধবিরতিতে সম্মত হওয়া দ্বিরাষ্ট্রীয় সমাধানে দীর্ঘমেয়াদী টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া সহ কিছু শর্তও দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা দিন দিন ভয়াবহ হচ্ছে। চাপ বা হুঁশিয়ারির কোনো তোয়াক্কা নেই নেতানিয়াহু বাহিনীর। বোমা আর অনাহার অপুষ্টিতে ভুগে মরছে ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলের এই বর্বরতা বন্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি না করলে এবং দ্বিরাষ্ট্র গঠনে দীর্ঘ শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য। আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও সুরক্ষিত সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা, কিন্তু বর্তমানে গাজায় যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। ইসরায়েল কিছু শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। গাজায় ক্ষুধার্ত শিশুদের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এ নিয়ে ক্রমবর্ধমান জনরোষের প্রতিক্রিয়া মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের ঘোষণার কয়েক ঘণ্টা পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের আরেক দেশ মাল্টা। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন ফিলিস্তিনিকে স্বীকৃতি দিলে পুরস্কৃত হবে সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনা নিয়ে কিয়ার স্টারমারের সাথে আমার আলোচনা হয়নি। এই স্বীকৃতির মানে হামাসকে জিতিয়ে দেয়া। আমি মনে করি না তাদের পুরস্কৃত করা উচিত। ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। স্টারমারের বক্তব্যের পরপর এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।